হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর যে হিস্ট্রি বই আছে সেখানে দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, সেখানে যে তোমাদেরকে চ্যাপ্টারের শেষে অনুশীলনী দেয়া আছে সেগুলো কিন্তু আজ আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ক, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে। তো এখানে যেটা ঠিক হবে সেটা হচ্ছে ঐতবেয় আরণ্য গ্রন্থে। খ, প্রাচীন বাংলা সীমানা তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ নদীর দিয়ে। তো এটা হবে ভাগীরথী, পদ্মা আর মেঘনা। গ, সকলোত্তর পথনাথ উপাধি ছিল ড্যাশের, ঠিক আছে, তো সেটা হচ্ছে হর্ষবর্ধনের। খ, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ড্যাশ, তো সেটা হচ্ছে ভীম। ও, সেন রাজা ড্যাশের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। তাহলে এটা হচ্ছে সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। চ, সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন ড্যাশ, তো এটা হচ্ছে মিনহাজ ই সিরাজ, ঠিক আছে। তো তোমরা এটাকে দেখো এভাবে লিখে নেবে যদি খাতায় করতে হয়। তো এবারে আমরা কিন্তু দুয়ের দাগে মুভ করছি। দুয়ের দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে আমি তোমাদেরকে একদম উত্তর সহ বলছি। ক স্তম্ভে প্রথমে আছে বজ্রভূমি, এটার সঙ্গে যেটা ম্যাচ হবে সেটা হচ্ছে উত্তর রাঢ়। লোটোমোচি, এটার সাথে যেটা হবে সেটা হচ্ছে বৌদ্ধ বিহার। গঙ্গাইকোন্ডচলের সাথে হবে দেখো প্রথম রাজেন্দ্র। গৌড়বহর সাথে হবে বাকপতিরাজ। হরিকেলের সঙ্গে হবে আধুনিক চট্টগ্রাম। আর কিতাব অল হিন্দের সঙ্গে হবে অল বিরুনি, ঠিক আছে। এটা আমি দেখো খাতায় করেছি। বজ্রভূমির সাথে উত্তর রাঢ়, লোটোমোচির সঙ্গে বৌদ্ধ বিহার, গঙ্গাইকোন্ডচলের সাথে প্রথম রাজেন্দ্র, গৌড়বহর সাথে বাকপতিরাজ। সরি স্টুডেন্টস, এখানে একটুখানি আমার স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তো এটা হচ্ছে বাকপতিরাজ। হরিকেলের সঙ্গে আধুনিক চট্টগ্রাম, কিতাব অল হিন্দের সঙ্গে অল বিরুনি, ঠিক আছে। তোমরা এভাবেও লিখতে পারো অথবা তোমরা বইতে ম্যাচও করতে পারো। তিনের দাগে আছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর লেখো। ক, এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো, তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে। উত্তরটা লিখব, মানচিত্রে আমি মধ্যযুগে বাংলায় অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, ভাগীরথী, মহানন্দা ইত্যাদি নদী দেখতে পাওয়া যাবে বা অথবা পাবও লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো খ, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। উত্তরটা আমরা লিখব, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা ছিল কৃষি নির্ভর। ব্যবসা বাণিজ্য শশাঙ্কের আমলে ভালো ছিল না, কৃষি গুরুত্ব খুব বেড়ে গিয়েছিল, ফলে মানুষ হয়ে পড়েছিল গ্রাম কেন্দ্রিক। গ, মাৎসন্যায় কি? তো উত্তরটা আমরা লিখব, মাৎসন্যায় বলতে অরাজকতা বা দেশের স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছগুলি খেয়ে ফেলে, তেমনি অরাজকতার সময় শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। সময়টা ছিল শশাঙ্কের মৃত্যুর পরে 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত। 100 বছর বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই সময় ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ ও বণিকরা ইচ্ছামতো নিজেদের এলাকা শাসন করতেন। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। ওই যুগের ইতিহাসকে মাৎসন্যায় বলে অভিহিত করা হয়েছে, ঠিক আছে। তো মাৎসন্যায় বলতে কি বোঝো তাতে তোমরা এতটা লিখবে। ঘয়ের কোশ্চেন, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল। তো আমরা দেখো উত্তরটা লিখব,
খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে উত্তর এবং দক্ষিণ ভারতে কিছু নতুন আঞ্চলিক উত্থান ঘটেছিল। রাজবংশগুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের মর্যাদা দিয়ে তাদেরকে নানা উপাধিতে সম্মানিত করত। তার বিনিময়ে শক্তিশালী ব্যক্তিবর্গরা রাজাকে যুদ্ধ সৈন্য দিয়ে সাহায্য করত। আবার কখনো কখনো রাজা দুর্বলতার সুযোগ নিয়ে ওই শক্তিশালী ব্যক্তিরাই নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করত এবং একটি নতুন রাজ্যের উত্থান ঘটত। যেমন কর্ণাটকে চালুক্য শক্তি এর উদাহরণ। আবার কখনো কখনো একটা শক্তির পতন ঘটলে অন্য একটা শক্তি সেখানে শাসন শুরু করত। এবারে দেখো ওর কোশ্চেন, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা শাসন কায়েম করেছিলেন? উত্তরটা লিখব, সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের মহীশূর ও তার আশেপাশের এলাকায়। সেন রাজারা আদিতে মহীশূর ও তার আশেপাশের অঞ্চল থেকে তারা বাংলায় এসেছিলেন। তারা বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ, পরে কোনো কারণে ক্ষত্রিয় হয়ে যান। সামন্ত সেন ও তার ছেলে হেমন্ত সেনের সময় রাঢ় অঞ্চলে তারা কিছুটা আধিপত্য বিস্তার করেছিলেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা জয় করে সে রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। এইভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন। এবারে দেখো চয়ের কোশ্চেন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? তো এখানে আমরা উত্তরটা লিখব, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ তার রাজ্যের ভালো ভালো কাজে ব্যবহার করেছিলেন। যেমন তার রাজধানী গজনি ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। সেখানে মসজিদ, গ্রন্থাগার, প্রাসাদ, বাগিচা, জলাধার, খাল এবং দরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এবারে দেখো আমরা 4 দাগে মুভ করছি। 4 দাগে আছে বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর লেখো। ক, প্রাচীন বাংলার রাঢ়, সূক্ষ্ম এবং গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। তো এখানে দেখো আমরা উত্তরটা এইভাবে শুরু করব। প্রথমে আমরা রাঢ় সূক্ষ্ম বলে লিখব। প্রাচীন রাঢ় বা লার অঞ্চলে 2টি ভাগ ছিল, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি অর্থাৎ বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বোঝানো হতো। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এর অন্তর্গত ছিল। এবারে গৌড়। প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। বরাহ মিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। 4 দাগে দেখো ক্ষয়ের প্রশ্নটা, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। উত্তরটা লিখব, শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব বা শিবের উপাসক। আর্যমুঞ্জ শ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানজাংয়ের ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিং
এরও নজরে পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না, সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। এবারে দেখো গয়ের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? উত্তরটা এভাবে শুরু করবে, ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের মধ্যে। হর্ষবর্ধনের মৃত্যুর পরে গাঙ্গেয় উপত্যকা সহ উত্তর ভারতের শ্রেষ্ঠ নগরী কনৌজ কার দখলে থাকবে তা নিয়ে ভারতের এই তিন শক্তির দীর্ঘস্থায়ী সংগ্রামকে ত্রিশক্তি সংগ্রাম বলে। দেখো এবারে ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ, প্রথমটা হচ্ছে অষ্টম ও নবম শতকে কনৌজ ছিল মর্যাদার প্রতীক। রাজধানী কনৌজ যার অধীনে থাকতো সেই বংশেরই মর্যাদা বৃদ্ধি পেত। নেক্সট পয়েন্টটা হচ্ছে অবস্থানগত দিক দিয়ে কনৌজ ছিল উত্তরাপথের একটি গুরুত্বপূর্ণ স্থান, তাই তারা চেয়েছিল কনৌজ তাদের অধীনে থাকুক। গাঙ্গেয় উপত্যকার এই অঞ্চল ছিল অতি উর্বর এবং এখানকার ভৌগোলিক অবস্থা ও খনিজ সম্পদ আর্থিক দিক দিয়ে লোভনীয় ছিল। লাস্ট পয়েন্ট হচ্ছে এছাড়া এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এক নদীপথের সাহায্যে অনায়াসে পার্শ্ববর্তী অঞ্চলে প্রভাব বিস্তার করা সুবিধা। তারপর লিখবে, তাই ভারতে প্রধান তিন শক্তি কনৌজ দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে ও দীর্ঘ সংগ্রামে জড়িয়ে পড়ে। ঠিক আছে, এবারে দেখো ঘয়ের প্রশ্ন, ছক 2.1 ভালো করে দেখো। তো আগে আমরা ছকটা এখানে দেখে নিই। তো এটা হচ্ছে 2.1-এর ছকটা। এখানে এক নজরে বাংলা ও বিহারের পাল ও সেন রাজাদের শাসনটা বলা আছে। ঠিক আছে, তারপরে এখানে আছে দেখো এর থেকে পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা করো। ঠিক আছে, তো আমাদেরকে ওটা পড়ে তুলনা করতে হবে। তো আমরা প্রথমে লিখব পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা। আমি পাল শাসনের তুলনা করেছি, তারপরে আমি সেন শাসনের তুলনা করেছি। তোমরা হয়তো এভাবে লিখবে, কিংবা তোমরা মাঝখানে এরকম লাইন টেনে এই সাইডে বিষয়টা লিখে ওভাবেও করতে পারো। ঠিক আছে, কিন্তু তুলনা তো তা এরকম করে করলেও হবে। তা পাল শাসনের সময়কাল হচ্ছে পাল রাজারা 750 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেন এবং 450 বছর তারা রাজত্ব করেন। নেক্সট হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এই বংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসক ছিলেন ধর্মপাল, দেবপাল আর রামপাল। ধর্ম হচ্ছে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পাল রাজা গোপাল মাৎসন্যায়ের অবসান ঘটান। ধর্মপাল ত্রিশক্তির সংগ্রামে অংশ নেয়। পাল যুগে কৈবর্তদের বিদ্রোহ হয়েছিল। এবারে আমরা সেন শাসনের তুলনা করছি। তাহলে সেন শাসনেরও সময়কাল হচ্ছে একাদশ থেকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন এবং এই বংশ 100 বছর রাজত্ব করে বাংলায়। প্রতিষ্ঠাতাকে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। এই বংশের উল্লেখযোগ্য রাজারা হলেন বিজয় সেন, বল্লাল সেন আর লক্ষণ সেন। ধর্ম হচ্ছে সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। এই সময় বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজির বাংলায় আক্রমণ এবং রাজা লক্ষণ সেনের পলায়ন। ঠিক আছে, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। এবার দাগের প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল? দুটো কোয়েশ্চেন আছে, কি লিখবো প্রথমে? চোল শক্তির উত্থানের পটভূমিটা। খ্রিস্টীয় নবম শতকে দক্ষিণ ভারতে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। কাবেরী এবং তার শাখা নদীগুলি বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। সেখানকার রাজা মুট্টাবাইয়াকে হারিয়ে বিজয়ালয় রাজা হন। রাজা বিজয়ালয় পাণ্ড্য রাজাদের কাছে থাঞ্জাভুর বা তঞ্জোর দখল করেন এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন।
985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এছাড়া প্রথম রাজেন্দ্র চোল দক্ষিণ ভারতে চালুক্যদের পরাজিত করে হায়দ্রাবাদে দখল করেন। পাল রাজাকে হারিয়ে গাঙ্গেয় উপত্যকা অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন। এছাড়া তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও মালব জয় করেন। ঠিক আছে, ছয়ের প্রশ্ন, ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদলা এনেছিল? ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদল এনেছিল? ঠিক আছে, তো আমরা এখানে উত্তরটা লিখব। ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে আরব উপদ্বীপ। আবার উপদ্বীপের অধিকাংশই মরুভূমি বা শুকনো ঘাস জমি অঞ্চল। এর পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর এবং পূর্ব দিকে পারস্য উপসাগর। এখানে বৃষ্টিপাত সামান্যই হয়। মক্কা এবং মদিনা এখানকার দুটি গুরুত্বপূর্ণ শহর। এখানকার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। তারা উট পালন করত। খেজুর এবং উটের দুধ ছিল এদের অন্যতম খাদ্য। এই মানুষেরা নিজেদের আরব বলে পরিচয় দিত। আর নেক্সট হচ্ছে ইসলাম ধর্ম প্রচারের পর আরব দেশের বদল। আমি এখানে দুটোই লিখেছি। এক হচ্ছে আরব উপজাতিদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের অবসান হয়, আর দুই আরবরা ঐক্যবদ্ধ হয়। ভালো করে পড়লে কিন্তু এর থেকে বেশি আর পয়েন্ট পাওয়া যাবে না। তো স্টুডেন্টস, এখানেই কিন্তু আমাদের অনুশীলনী শেষ হলো। আমি 4 দাগ অবধি তোমাদের বলে দিলাম। 5 দাগে আছে কল্পনা করে লেখো। তা এই কোশ্চেনগুলো অত ইম্পর্টেন্ট না। তো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এই ভিডিওটা যতটা পারবে নিজের ফ্রেন্ডসদের শেয়ার করবে। ভালো লাগলে লাইক করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করে দেবে, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।